জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে বরাবরের মতোই আমাদের সঙ্গে চারজন অতিথি আছেন। সাথে আছেন G9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, যদিও এখন এসে পৌঁছেননি, খুব শিগগিরই আসবেন বলে আশা করছি। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহকে পেয়েছে। এছাড়া অনলাইনে যুক্ত থাকবেন শফিকুল আলম, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। শফিকুল আলম, প্রধান উপদেষ্টা বলেছেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না। দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। জাতীয় নাগরিক কমিটি আগে চায় স্থানীয় নির্বাচন, পরে চায় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা যে প্রস্তুতির কথা বললেন, সেটা কি আগে সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় নির্বাচন, কোনটার প্রস্তুতি আসলে চলছে? না, আমরা সবকিছুর প্রস্তুতির কথাই বলছি। কালকে যে শব্দটা আপনারা আমাদের স্টেটমেন্টে ছিল, সেটা হলো যে একটা সিমালটেনিয়াসলি চলছে। তো সেই জন্য আমরা, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, প্লিজ। হ্যাঁ, তো সেজন্য সিমালটেনিয়াসলি আমাদের প্রিপারেশনটা চলছে, কিন্তু কখন ইলেকশনটা হবে এবং কি ফর্মে, কোন কোন লোকাল গভর্নমেন্ট, তো আমাদের অনেকগুলো ফর্ম আছে, যেমন ধরেন ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, জেলা পরিষদ আছে, পৌরসভাগুলো আছে, সিটি কর্পোরেশন আছে। কোনটা হবে বা কোনটা হবে না সেগুলো আসলে ক্যাবিনেটের ডিসিশন, কাউন্সিল অফ অ্যাডভাইজার এটার বিষয়ে ডিসিশন নেবেন। বাট আমাদের কালকের স্টেটমেন্টের মূল জিনিস ছিল যে আমরা সিমালটেনিয়াসলি ওইটারও প্রিপারেশন নিচ্ছি। দুইটাকে কি সমান প্রাধান্য দিচ্ছেন? এমন যে কোনোটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, কম প্রাধান্য দিচ্ছেন? তাহলে অন্তত আন্দাজ করতে পারতাম কোনটা আগে হতে যাচ্ছে, সরকার আসলে কোন পথে হাঁটছে। না, আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে কিছু, আপনি জানেন যে যারা ইউপি চেয়ারম্যান ছিলেন, যারা পৌরসভার মেয়র ছিলেন, অনেকে পালিয়ে গেছেন। তো পালিয়ে যাওয়ার ফলে তাদের এই ভ্যাকুয়ামটা, এক ধরনের আমাদের লোকাল গভর্নমেন্টের যে সার্ভিসগুলো ওনারা প্রদান করেন, সেই জায়গাটা কিছুটা হলেও হ্যাম্পার হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের কনসিডারেশনে আছে। তো সেই কনসিডারেশন রেখেই আমরা প্রিপারেশনটা নিচ্ছি, বাট এটা ডিসিশনটা কাউন্সিল অফ অ্যাডভাইজার নেবেন যে আসলে কোনটা হবে, কি পর্যায়ে হবে, এবং এটার আমাদের প্রস্তুতির জন্য যা যা করা দরকার সেগুলোকে আমরা ঠিকমতো করতে পারছি কিনা, সেগুলো জিনিস। এবং সেই সাথে ইলেকশন কমিশনের সাথেও সেই বিষয় তো এক ধরনের কনসালটেশনের বিষয় আছে। জি, শফিকুল আলম, শামীম হায়দার পাটোয়ারির মন্তব্যটাও জেনে নিয়ে এই বিষয়ে। শামীম হায়দার পাটোয়ারি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে আলোচনার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে ভালো, নাকি নির্বাচিত সরকার এসে কাজটা করলে ভালো হবে? এটা একটা বিশাল যজ্ঞ। আমি যতটুকু জানি এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের মেয়ররা সাসপেন্ডেড, রিমুভড, এক্সেপ্ট চিটাগাংয়ের মেয়র কীভাবে থাকলো, এটাও একটা অবাক বিষয়। আর সকল পৌর মেয়র এই মুহূর্তে রিমুভড, সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে রিমুভড। বিশাল একটা টায়ার এখানে রিমুভ হয়েছে। এই টায়ারের রিপ্লেসমেন্ট কীভাবে হবে, প্রশাসক দিয়ে এটা সম্ভব না কোনোভাবেই, এটা আমরা জানি। এবং প্রত্যেকটা আইন, আমি যদি আইনজীবী হিসেবে বলি, এটা আমি স্ক্যান করেছি এবং এটা আমি কাজ করেছি, এটা নিয়ে আমরা অনেক লিগাল অ্যানালাইসিস করেছি। বলা হয়েছে বিশেষ প্রয়োজনে, বিশেষ অবস্থায়, জনস্বার্থে রিমুভ করতে পারবে, একটা অর্ডিন্যান্স পাস করা হয়েছে। আগের যে আইনগুলো ছিল, সিটি কর্পোরেশন আইন, পৌরসভা আইন এবং উপজেলা পরিষদ আইন, সেখানে নতুন দুটি ধারা
সংযোগ করা হয়েছে, সে ধারা দিয়ে বা অর্ডিন্যান্স সংযোগ করা হয়েছে। অর্ডিন্যান্সে বলা হয়েছে বিশেষ প্রয়োজনে জনস্বার্থে সকলকে রিমুভ করা যাবে। একটা আইন কখনো এমন হতে পারে না দেশের সব ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে আপনি রিমুভ করে দেবেন। আমি ব্যাকগ্রাউন্ডে যদি বলি, ওই অর্ডিন্যান্স পাশের 3 দিন আগে সারা বাংলাদেশ থেকে সমস্ত লোকাল গভর্নমেন্টের পারফরমেন্স রিপোর্ট নেওয়া হয়েছিল। সেখানে লোকাল যে সরকারি কর্মকর্তা তারা রিপোর্ট দিয়েছে যে অমুক মেয়র উপস্থিত, অমুক মেয়র উপস্থিত না, অমুক উপজেলা চেয়ারম্যান উপস্থিত, অমুক পলাতক। ওই রিপোর্টের বেসিসে গভর্নমেন্টের কাজ করা উচিত ছিল। কে পলাতক, কে পলাতক না, কে ফাংশনাল, কে ফাংশনাল না। দেখা গেছে অসংখ্য মেয়র উপজেলা চেয়ারম্যান লিখেছে যে তারা ফাংশন করছে, পারফরমেন্স করছে, তারাও রিমুভ হয়ে গেছে। ফলে যেটা ঘটেছে, এই আন্দোলনে পার্টিসিপেট করার লোকাল গভর্নমেন্টের যারা ছিল তারাও রিমুভড হয়ে গেছে। তো এটা তো কোনো লয়ের ফিলোসফি হতে পারে না। আর ওই আইনে বলা আছে যে কোনো কারণে যদি সীমানা বাড়ানো হয়, নতুন সীমানা হয়, নতুন ভোটার তালিকা করতে হয়, অথবা কোনো কারণে মেয়র যদি অনুপস্থিত থাকেন তাহলে প্যানেল মেয়র যাবে। আর কোনো কারণে যদি ভোট করা না যায়, প্রথম বা নতুন পৌরসভার ক্ষেত্রে, নতুন সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, নতুন উপজেলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রশাসক থাকবে অনলি ফর 180 ডেজ। কিন্তু 25-এর ক বা অন্যান্য যে ধারাগুলো আনা হলো এই অর্ডিন্যান্সের মাধ্যমে, সেখানে 180 দিনের বাধ্যবাধকতা রাখা হয়নি। যতদিন চাবে ততদিন থাকতে পারবে। এই অ্যামেন্ডমেন্টটা মূল আইনের সাথে কন্ট্রাডিক্টরি। সংবিধানের আর্টিকেল 59-এ ক্যাটাগরিক্যালি বলা আছে লোকাল গভর্নমেন্ট লোকালি ইলেক্টেডের দ্বারা হবে, এবং আর্টিকেল 59-এ কোনো এক্সেপশন নাই। যদি আর্টিকেল 59-এ কোনো এক্সেপশন না থাকে, তাহলে আপনি অর্ডিন্যান্স দিয়ে বা আইন দিয়ে এক্সেপশন আনতে পারবেন না। এবং অর্ডিন্যান্স জারির কার্ডিনাল প্রিন্সিপাল হচ্ছে পার্লামেন্ট যে ধরনের আইন করতে পারবে না, আপনি অর্ডিন্যান্সও সেই ধরনের আইন করতে পারবেন না। এটা সরকারের একটা ভুল পদক্ষেপ। উচিত ছিল ক্যাটাগরিক্যালি লিস্ট করা, কারা পালিয়েছে, কারা দোষী, কারা নির্দোষ, এই লিস্ট অনুযায়ী কাজ করা। কিন্তু সেই সময় যেহেতু সুচিন্তিত মতামতের ভিত্তিতে কাজগুলো করা হয়নি বা আলোচনার ভিত্তিতে করা হয়নি, যে কারণে এই জিনিসটি আমি মনে করি একটা হচপচ হয়ে গেছে। হিউজ একটা প্রবলেম আপনি শুরু হয়ে যাবে যখনই আপনি রিলিফ ওয়ার্ক দেওয়ার প্রয়োজন হবে, যখন আপনার ল অ্যান্ড অর্ডারের প্রবলেম শুরু হবে, শীতবস্ত্র বিতরণ, এই সমস্ত ওয়েলফেয়ারিজম স্টেটের যে কাজগুলো, সেগুলো করার মতো এনাফ মেশিনারি সরকার হারিয়ে ফেললো। হয়তো শেষ করে দিচ্ছি, পাবলিক পারসেপশন যে এখানে প্রশাসক হিসাবে রাজনীতিবিদ বা ছাত্রদের অনেককে বা অন্য অনেককে দেওয়ার একটা চিন্তাভাবনা ছিল, সে কারণেই এটা করা হয়েছে, সেটাও তো করা হলো না। জি, আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, বিএনপি আগে জাতীয় নির্বাচন চায় এবং নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায়, অন্যদিকে আপনারা চান আগে স্থানীয় সরকার নির্বাচন ও পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন দুটোরই প্রস্তুতি চলছে, যেমনটা শফিকুল আলম সাহেবও বললেন যে প্রস্তুতি সমান্তরালেই চলছে আর কি। তো শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সংস্কার ও আহতদের সুচিকিৎসা সহ বেশ কিছু দাবি পূরণের পর আপনারা জাতীয় নির্বাচন চান। তো স্থানীয় সরকার নির্বাচনটা কি এগুলো পূরণ হওয়ার পরে চান না আগে চান? মানে কোনটা বেশি প্রায়োরিটি, আহতদের চিকিৎসা না স্থানীয় সরকার নির্বাচন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে জাতীয় নাগরিক কমিটি চায়। এইরকম জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এইরকম কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছিনি। আমাদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা এখনো চলছে যে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন বক্তব্যে আমরা সেটা শুনেছি, সেই ধারণা তৈরি হয়েছে। না, আমাদের স্পেসিফিক্যালি আমাদের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এইরকম কোনো বিবৃতি বা এখনো পর্যন্ত স্পেসিফিক্যালি দেওয়া হয়নি। আর এটা তো গতকালকের ঘটনা, মানে একেবারেই নিউ ডেভেলপমেন্ট আর কি। গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলছেন যে স্থানীয় সরকারকে সিমালটেনিয়াসলি করবেন। ফলে এ ব্যাপারে আমরা এখনো পর্যন্ত এইরকম সিদ্ধান্তে পৌঁছিনি যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। আমরা যে কারণে জাতীয় নির্বাচনটাকে এই মুহূর্তে চাচ্ছি না বলেছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, সেটা অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনের বেলাও ভ্যালিড থাকবে। অর্থাৎ আওয়ামী লীগের বিচার, যেমন আমরা তো জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে চাচ্ছি না, সুস্পষ্টভাবেই আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার করতে, এবং আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এ ব্যাপারে আমরা মনে করি যে জনগণের পক্ষ থেকে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে এই সিদ্ধান্ত আসতে হবে। তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি এটা ঘটে, এইটা ভ্যালিড থাকবে আপনার স্থানীয় নির্বাচনের ক্ষেত্রেও। ফলে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণ করবে কি করবে না সে ব্যাপারে একইভাবে জাতীয় নির্বাচনের মতোই একটা সিদ্ধান্তে আসতে হবে। ফলে এই মুহূর্তে আমরা সেই সিদ্ধান্তের ব্যাপারে নাগরিক কমিটির পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসেনি, এই ব্যাপারে আমরা আলোচনা করব। সেকেন্ডলি যে কথাটা বলতে চাই, শামীম আহমেদ পাটোয়ারি সাহেব যে কথাটা বললেন যে ইলেক্টেড গভর্নমেন্টকে আপনার রিমুভ করা প্রসঙ্গে বললেন যে এটা ক্যাটাগরিক্যালি রং হয়েছে, সবাইকে একসাথে রিমুভ করা যায়নি। এখানে মূল প্রশ্ন হচ্ছে যে
আমরা তো মনে করি যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে রেজিম, তার যে লাস্ট 3 ইলেকশনস, এই প্রত্যেকটা ইলেকশনই অবৈধ, এবং এই ইলেকশন অবৈধ বিধায় অবশ্যই সরকারের তরফ থেকে যে সমস্ত স্থানীয় সরকার ইলেক্টেড গভর্নমেন্টকে রিমুভ করা হয়েছে, আমরা মনে করি যেটা এক সঠিক সিদ্ধান্ত হয়েছে। এবং এখন প্রশ্ন থেকে যায় যে এই মুহূর্তে তাহলে যে মৌলিক প্রয়োজনগুলো আছে ইলেক্টেড লোকাল গভর্নমেন্টের সাথে নানান ধরনের অ্যাক্টিভিজম নাগরিকদের আছে, যার প্রয়োজনীয়তা আছে, সেক্ষেত্রে কি করা যায়? আমাদের প্রস্তাব হচ্ছে যে সেক্ষেত্রে ইলেক্টেড গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্টের ইলেকশন পসিবল কিনা, এটা গভর্নমেন্টের সাথে আমরা আলাপ আলোচনা করতে রাজি আছি, যে গভর্নমেন্টের আসলে ক্যাপাসিটি কতটুকু, যে তারা এটা হ্যান্ডেল করতে পারবে কিনা। এটা একটা বিরাট কর্মযজ্ঞ আর কি। তারপরে এই ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করা যাবে। এই সময়ের মধ্যে কিছু প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে। শামীম আহমেদ পাটোয়ারি সাহেব যেটা বললেন সেই পয়েন্টে থেকেও বলা যায়, যেই আন্দোলনে পার্টিসিপেট করেছে, যেই কাউন্সিলর এবং লোকাল প্রতিনিধিরা এবং যারা এই আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে আছেন, তাদেরকে স্ব জায়গায় মানে আবার পুনর্বহাল না, ঠিক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে, এবং বাকি শূন্য থাকা সাপেক্ষে সরকার আলাপ আলোচনার মাধ্যমে সকল পার্টির সাথে আলাপ আলোচনা 43তম বিসিএস থেকে যারা বাদ পড়েছেন 267 জন, তাদের অনেকের ক্ষেত্রে যেমনটা হয়েছে আবারও ফিরে এসেছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে অনেক কিছু, তাই তো? এইরকম কিছু একটা। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টা কি বলেছেন যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা বিএনপি আগে সংসদ নির্বাচন চায়, পরে সেই নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ছাত্ররা এক ধরনের আলটিমেটাম দেয় বা অন্য রাজনৈতিক দলগুলো এক ধরনের কথা বলে, শেষ পর্যন্ত বিএনপি যা বলে সেটাই কি করে যেন ঠিকঠাক হয়ে যায়। এবার কি মনে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচিত সরকারের অধীনেই হবে, বিএনপি শেষ পর্যন্ত জিতে যাবে বা বিএনপির কথাই থাকবে, এরকম কিছু মনে হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমত বিএনপি মহাসচিবের বক্তব্য এবং প্রধান উপদেষ্টার চাওয়া, দুইটার কোনোটার মধ্যেই আমি অন্যায্য কিছু দেখি না। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন, কতটুকু সংস্কার করবেন, কবে জাতীয় নির্বাচন দিবেন, সেটি এখনো পর্যন্ত সুনির্দিষ্ট নয়। ফলে তাদেরকে একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি যদি তারা এগিয়ে রাখে, তাদের দোষের কি? উনি তো বলেননি যে আমরা এই নির্বাচনটা করবই। তারা প্রস্তুতি নিয়ে রাখছেন, তারা প্রস্তুতি আগাচ্ছেন, নিশ্চয়ই স্টেক হোল্ডার যারা আছে, রাজনৈতিক শক্তি, ছাত্র জনতা সহ সবার মতামত নেবেন এবং সেই মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন, এটা এক। দ্বিতীয় হলো যে বিএনপি মহাসচিবের যে চাওয়া যে স্থানীয় সরকার নির্বাচন পরে হওয়া, সেইটার ক্ষেত্রে কতগুলি বিষয় কিন্তু সামনে আসে। ধরেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে একটা পরীক্ষা নেওয়া বা একটা মানে তারা প্রস্তুতি পরীক্ষা করা, এটা যদি করার মনোভাব থেকেও করেন, তাহলে স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচন থেকে কম গুরুত্বপূর্ণ? আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে আমাদের এমপিরাই সব কিছু করেন, কোথায় টাকা বরাদ্দ হবে, কোথায় খাল খনন হবে, কোথায় ব্রিজ ভাঙা হবে, কোথায় খাল ভরাট করা হবে, কি করা হবে, সব কিছুই যেন তাদের দায়িত্ব। আসলে তো সেটা নয়। তাদের প্রধানতম কাজ হচ্ছে আইন প্রণয়ন করে এবং দেশ পরিচালনায় ভূমিকা রাখে, কিন্তু এই যে লোকাল যে উন্নয়ন সহ বিভিন্ন খাবিখার সঙ্গে যুক্ত হতো এমপিদের কাজ নয়, সেটা মূলত কাজ স্থানীয় সরকারের। ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্থানীয় সরকার প্রতিনিধিরা যত বেশি যোগ্য হবেন, সৎ হবেন, যত বেশি পোক্ত হবে, তত কিন্তু সরকার এবং দেশ এগিয়ে যায়, ভালো হবে। সুতরাং এটাকে তড়িঘড়ি করে প্রস্তুতি ছাড়া করাটা ঠিক হবে কিনা, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন কমিশন, এই যে বিভিন্ন অনেকগুলো কমিশন করা হয়েছে বিভিন্ন রিফর্মসের জন্য, তার মধ্যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন রিফর্মের জন্য একটা কমিটি হয়েছে, তার প্রস্তাবনা আসবে, সেটা নিয়ে স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা হবে, কতটুকু রিফর্ম হবে, তার ভিত্তিতে নির্বাচন কমিশন কিভাবে ঢেলে সাজানো হবে, তার সঙ্গে স্থানীয় প্রশাসনকে কিভাবে সম্পৃক্ত করা হবে, পুলিশটা কতখানি তারা এই যে ফ্যাসিবাদের আমলের যে পুলিশ বাহিনী এখনও বেশিরভাগ রয়ে গেছে, তাদের দ্বারা এই নির্বাচন এখনই সম্ভব কিনা, নাকি কতখানি তাদেরকে নিউট্রালাইজ করা যাবে, এরকম অনেক প্রশ্ন এর সঙ্গে জড়িত। তার থেকে গুরুত্বপূর্ণ এবং আশঙ্কার যে কথাটা, সেটা আপনি দেখেন, এই যে জুলাই প্রোক্লামেশন নিয়ে ছাত্ররা যে
31 ডিসেম্বর যে কর্মসূচি নিয়েছিল, সেখানে রাজনৈতিক শক্তি বিএনপি সহ সম্মানে অনেক দল সেটা আপত্তি করলো, যেটা আলোচনার ভিত্তিতে হয় নাই, সুতরাং এটা নিয়ে একটা ভিন্ন মত, আমি বলবো মতভিন্নতা দেখা দিল। সেই ক্ষেত্রে এই মতভিন্নতার মধ্যে ছাত্ররা যদি এটা ঘোষণা করে ফেলতো, তাহলে কিন্তু রাজনৈতিক শক্তি এবং ছাত্ররা একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার মতো, অন্তত বাকযুদ্ধে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারত। সেটাকে চমৎকারভাবে সরকার ট্যাকেল করেছে, নিজেরাই দায়িত্ব নিয়ে, যে এটা খুব দ্রুততার সঙ্গে প্রেস কনফারেন্স করে বলে যে সরকার সবার সঙ্গে আলোচনা করে এটা পরে ঘোষণা করবে, এবং উভয় পক্ষই কিন্তু সম্মানজনক একটা জায়গায় থাকলো। ঠিক একইভাবে এই স্থানীয় সরকার নির্বাচন আগে করতে গিয়ে সেখানে যদি ছাত্ররা বা ছাত্রদের পক্ষ থেকে এখন যে রাজনৈতিক দল হচ্ছে তারা এবং রাজনৈতিক শক্তি, তারা এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের আগেই যদি একটু কোনোভাবে মুখোমুখি দাঁড়িয়ে যায়, কোনোভাবে যদি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, মতভিন্নতাটা আরও প্রকট হয় এবং সেটা রাস্তার প্রতিযোগিতায় পরিণত হয়, সেটা কিন্তু আমাদের যে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া সেটাকে ব্যাহত করতে পারে। ফলে অনেক ইকুয়েশন আপনি খুবই চমৎকার হ্যাপি এন্ডিং টাইপের একটা বললেন যে কিছুতেই ছাত্র আর বিএনপি মুখোমুখি যেন না হয়, সেটার একটা পথ তৈরি হবে আগে জাতীয় সংসদ নির্বাচন হলে। এরকম একটা ভাবনাও তো আসতে পারে যে আগে জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা যেটাই বলেন, দুটাই প্রচণ্ড পরিমাণে। তো স্থানীয় সংসদ নির্বাচনটা আসলে বিএনপি নিজে করতে চায়, নিজের কন্ট্রোল যেন থাকে স্থানীয় সংসদ নির্বাচনে, সেই কারণে সেই রকম ভাবনা কেউ ভাবলে কি ভুল হবে কিনা? আপনার কি ধারণা পরে নির্বাচন হলে বিএনপি না জেতার সম্ভাবনা আছে? আসলে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক শক্তি বলতে এখনো পর্যন্ত বিএনপি এমন একটা জায়গায় আছে, তার ধারে কাছে অন্য কোনো রাজনৈতিক শক্তি নাই, এটা বাস্তবতা। বাংলাদেশের রাজনীতিতে যে দ্বিদলীয় যে পরিস্থিতি বিরাজ করছিল, তার মধ্যে একটা ফ্যাসিবাদী শক্তি গণহত্যার মাধ্যমে পালিয়ে গেছে, তারা তাদের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, নাই, আপনি ধরে নেন নাই, তারা মৃত। সে অবস্থায় অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, সেই বিএনপি যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়, জনগণের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ হয়, সেটা বিএনপি পাবে। এইটা এখন হলো, পরে হলো, যখন এটা বিএনপি মনে করে ছাত্ররা নতুন একটা সংগঠন করছে, তাদের নতুন কনসেপ্ট, আধুনিকতা, তারুণ্য অনেক কিছু থাকবে, কিন্তু সেই ছাত্ররাও এখনও হয়তো এতটা আশা করে না যে তারা সরকার গঠন করবার মতো ওই রকম সমর্থন পাবে। ফলে বিএনপি আসবে, এটা বাস্তবতা, অনেকেই মনে করেন সেটা, জনগণ ভোট দিতে পারলে। এখন কথা হচ্ছে বিএনপি কি তাদের নিজের মতো করবে, সেটা না করার কিছু ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়েছে বিএনপির বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই। যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নিশ্চিত বলে তারা অনেকটা মনে করে, যদি সুষ্ঠু নির্বাচন হয় মানুষ ভোট দিতে পারে, তাদের তো তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কথা না। বাংলাদেশের রাজনীতিতে কি দেখি আমরা, যারা ক্ষমতায় থাকে তারা চায় তাদের অধীনে নির্বাচন হবে, যারা ক্ষমতার বাইরে থাকে তারা চায় তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি ক্ষমতায় আসবে, এটা তাদের নেতাকর্মীরা প্রত্যেকে মনে করে, দেশবাসীও মনে করে, বাস্তবতা তাই। তারপরও বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবার মতো সামর্থ্য রাখে, এটা তারা মনে করে। তারপরও তারা বলছে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযাত্রী যারা ছিল তাদের নিয়ে জাতীয় সরকার হবে। তাদের কাউকে কাউকে কোনো কোনো আসনে প্রিভিলেজ দিয়ে চিঠিও দেওয়া হয়েছে এদের যাতে ডিস্টার্ব না করায়। ফলে এইসব মানসিকতা প্রমাণ করে বিএনপি এককভাবে সব দখলের রাজনীতি করতে চায় না। ঠিক। শফিকুল আলম, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না, বরং সরকার এই প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন ঘোষণাপত্রের প্রস্তাবনা শিক্ষার্থীরা দিয়েছে, আরেকটা বিষয় হচ্ছে ঘোষণাপত্র সরকার দেবে না, সরকার এটার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করবে, সরকার নিজে বানিয়ে কোনো ঘোষণাপত্র দেবে না, বরং সবার ঐক্যমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনাটি ঘোষণা বা প্রণীত হবে। 30 ডিসেম্বর রাতে, মানে গত বছর, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে আপনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। আপনি বলেছিলেন 30 ডিসেম্বরে সরকার ঘোষণাপত্র দিবেন। আজ উপদেষ্টা মাহফুজ আলম বললেন সরকার ঘোষণাপত্র দিবে না, বরং শিক্ষার্থীরা যে প্রস্তাবনা দিয়েছে সবার সাথে আলোচনা করে সরকার এই প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করবে। সরকার কি তার 30 ডিসেম্বরের অবস্থান থেকে একটু সরে এসেছে কিনা? না, এখানে সরার তো কোনো প্রশ্ন ওঠে না। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যেটা বারবার বলছে যে যদি সর্বসম্মতিক্রমে সমস্ত পলিটিক্যাল পার্টি একটা ঘোষণাপত্র
এটা ডিক্লেয়ার করে সেখানে আমরাও সেটা অংশীজন এবং আমরা এটা ফ্যাসিলিটেট করছি। তো সেই বিষয়টা আমরা বারবার ক্ল্যারিফাই করছি। সেই দিনের আপনি যেটা আমরা লাস্ট স্টেটমেন্ট দিয়েছি, একটা রিটার্ন স্টেটমেন্ট যেটা রিড আউট করলাম, যে আমরা ওইখানে বলছি যে এটা আমাদের এটা প্রিপারেশনে আমরা থাকবো, বাট ইটস মোর অ্যাবাউট ফ্যাসিলিটেটিং। এখন ছাত্ররা করছে, সমস্ত পলিটিক্যাল পার্টি সবাই যারা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত ছিলেন সবাই যদি এটার সাথে এক হয়, তাহলে সেক্ষেত্রে তো আমরা তো জুলাই গণ অভ্যুত্থানের ফসল হলো আমরা, তো সেখানে আমরাও এটার একটা পার্টি, আমরা এটার একটা অংশীজন, সেই অনুযায়ী আমরা এই কথাটি বলেছি। এবং এইখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই। স্টুডেন্টরা করুক আর যাই করুক, এটা ইভেনচুয়ালি এটা সবাই এটার সাথে সর্বসম্মতিক্রমে এটা যদি সবাই অ্যাকসেপ্ট করে তাহলে আমরাও সেখানে আছি। জি, আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী 15 জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, এটি প্রকাশের সময় নিয়ে সব পক্ষের সাথে আলোচনা করবে সরকার। ঘোষণাপত্রের বিষয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনার অন্য সবার সঙ্গে সমন্বয় করছে সরকার। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে, তবে এতে কিছু সময় লাগতে পারে। আশা করি শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবে। আজকে বিকেলবেলা ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম কথাগুলো বলেছেন। আপনারা 15 জানুয়ারি পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন, সরকার 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দিচ্ছে না, সেটা আজকে বলা হয়েছে। আপনারা বলেছিলেন 15 জানুয়ারির মধ্যে না হলে আপনারা কর্মসূচি দিবেন, তো আপনারা কর্মসূচি দিবেন নাকি এখন ধৈর্য ধারণ করবেন? দেখেন, সরকারের পক্ষ থেকে 30 তারিখ বলা হলো যে শিক্ষার্থীরা যেহেতু এই প্রক্লেমেশনটা দিচ্ছে, তখন সরকারের পক্ষ থেকে বলা হলো এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ। তো পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম যখন গভর্নমেন্টের সাথে এ ব্যাপারে যখন আলাপ আলোচনা আরও এগুলো, এবং তারা যখন বিরাজমান রাজনৈতিক দলগুলো 31 তারিখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্রোক্লামেশনটা দেখ, সে ব্যাপারে কেউ রাজি ছিল না। পরবর্তীতে সরকার যখন ঘোষণা দিল যে সরকার একটি ইনিশিয়েটিভ নিবে, তখন আমরা কিন্তু এই সরকারের এই ইনিশিয়েটিভটি এই আশায় ঘোষণাটিকে মেনে নিলাম যে এটা যদি সকলের মাধ্যমে হয়, সেটাই অ্যাকচুয়ালি প্রোক্লেমেশনের যে স্পিরিট, সেই স্পিরিটটা সঠিকভাবে হবে। এখন আজকে যে কথাটি আমাদেরকে উপদেষ্টা মাহফুজ আলম বললেন, আমি মনে করি যে যদিও শফিকুল আলম তিনি বললেন যে এখানে কোনো অ্যাম্বিগুইটির জায়গা নেই, কিন্তু আমরা মনে করছি যে এখানে যথেষ্ট অ্যাম্বিগুইটি ইতিমধ্যেই তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে ছাত্ররা তো অবশ্যই ধৈর্য ধরেছে বলেই 31 তারিখ কিন্তু আমরা সেই দিন শহীদ মিনারে সমাবেশ করলেও আমরা কিন্তু প্রোক্লেমেশন ঘোষণা দেইনি, কারণ আমরা এই ন্যাশনাল ইউনিটি বা জাতীয় ঐক্যটি ধরে রাখতে চেয়েছি। এখন আপনার 1 বা 2 তারিখের দিকে উপদেষ্টাদের তরফ থেকে এটাও বলা হয়েছে যে 15 দিন গুড এনাফ, মানে 15 দিনের মধ্যে সম্ভব, উপদেষ্টার এই কথাও বলা হয়েছে। তো আজকে এসে আবার বলা হচ্ছে যে এর মধ্যে সম্ভব না, তার মানে হচ্ছে সরকারের পক্ষ থেকে আইদার খুবই স্লো প্রক্রিয়ায় আগানো হয়েছে, যে কারণে সরকার যেটা 1 তারিখ বা 2 তারিখে মনে করেছিল সম্ভব, সেটি এখন এসে সরকার মনে করছে সম্ভব না, অথবা সরকারের আসলে সদিচ্ছার যথেষ্ট অভাব আছে, তারা সময় ক্ষেপণের একটি কৌশল নিয়েছে। তো এ ব্যাপারে আমরা সুস্পষ্টভাবে আমাদের পক্ষ থেকে যেটা জানাতে চাই সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যদি এ ব্যাপারে কোনো টালবাহানা হয়, সেটাকে আমরা ভালোভাবে নিব না। আমরা মনে করি যে এটাকে সময় ক্ষেপণ করার যে কৌশল যদি সরকার নেয়, সেটি অবশ্যই বুমেরাং হবে, এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছ থেকে আমরা এই ধরনের কোনো কিছু আশা করি না। এবং মাহফুজ আলম আরও বলেছেন যে তারা ফেসিলিটেট করবেন। আমি জানি না ফেসিলিটেট করার মানে কি। যদি এরকম হয় যে গভর্নমেন্টের পক্ষ থেকে শুধুমাত্র বলা হবে যে ওকে সবাই প্রস্তাবনা নিয়ে আসো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি এবং অন্যান্য পার্টি, তারপর তোমরা নিজেরা এক জায়গায় তোমাদেরকে বসাই দিলাম, তারপর একটা ড্রাফট তৈরি করে গভর্নমেন্টকে দাও, এর অর্থ যদি এইরকম বোঝায়, তাহলে আমি মনে করি যে এইটা তো এক ধরনের আমাদের সাথে ইটস এ ড্রামা। কারণ হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকেই এই উদ্যোগটাকে এমনভাবে ফ্যাসিলিটেট করতে হবে যেন গভর্নমেন্টের ইনিশিয়েটিভে সবাই আসেন, এবং গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টই একটা প্রস্তাবনা পেশ করবেন। কারণ গভর্নমেন্ট অলরেডি শফিকুল আলম বলছেন যে তারা এই সরকারি এই গণ অভ্যুত্থানের অংশীজন, তাহলে অংশীজন হলে কেন তার এইখানে পার্টিসিপেশন থাকবে না? আমরা মনে করি গভর্নমেন্টের পক্ষ থেকে একটি প্রস্তাবনা থাকবে, সেই প্রস্তাবনায় বৈষম্য বিরোধী, বিএনপি এবং অন্যান্য যারা আছে তারা প্রস্তাবনা দিতে পারেন। সমস্ত প্রস্তাবনাকে সম্মিলন ঘটিয়ে একটি প্রোক্লেমেশন। হিজবুল্লাহ এখন ধৈর্য না কর্মসূচি?
এখন আমরা তো ধৈর্যের মধ্যেই আছি এখনো পর্যন্ত। জি, ধৈর্যের মধ্যেই থাকতে চান। শফিকুল আলম, আজকে যে প্রেস ব্রিফিং আপনারা করেছেন সেখানে উপদেষ্টা মাহফুজ আলম আরো দুটি কথা বলেছে, আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই। গণ অভ্যুত্থানে মাহফুজ আলম যেটা বলছেন, গণ অভ্যুত্থানে পুলিশের একটা নেতিবাচক ভূমিকা ছিল, তবে তাদের বাতিল করা সম্ভব নয়, তাদের সংস্কার করতে হবে, আনসারদের ঢেলে সাজানোর সুযোগ আছে, এমন না যে খুব দ্রুতই নির্বাচনে পুলিশ যেন আগের ভূমিকায় না থাকে সেটি আমরা নিশ্চিত করব। অভ্যুত্থানের সময় পুলিশের নেতিবাচক ভূমিকা ছিল, কিন্তু তাদেরকে বাতিল করা সম্ভব নয়। তাদের বাতিল বলতে উপদেষ্টা মাহফুজ আলম পুলিশ বাহিনী বাতিল বুঝিয়েছেন, নাকি যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বাতিল বুঝিয়েছেন? এই একটা জিনিস একটু পরিষ্কার করবেন। দ্বিতীয় যে বিষয়টি উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে খুব দ্রুত, এমন না যে খুব দ্রুতই নির্বাচন হবে, কিন্তু প্রধান উপদেষ্টা তো দুটি সময়সীমা দিয়েছেন অলরেডি, একটি এই বছর ডিসেম্বর আর একটি আগামী বছর 2025 জুনের মধ্যে। উনি কেন আজকে এই কথাটা বললেন যে এমন না যে খুব দ্রুতই নির্বাচন? এই দুটি বিষয় একটু যদি পরিষ্কার করতেন। শফিকুল আলম জি, আপনার কাছে পরিষ্কার হতে চাচ্ছি। আবার একটু বলবেন? আচ্ছা, অনেক বড় প্রশ্ন ছিল, ঠিক আছে আমি ছোট করে আরেকবার বলছি। আজকে আপনাদের যে সন্ধ্যার সময় যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন পুলিশকে, গণঅভ্যুত্থানে পুলিশের একটা নেতিবাচক ভূমিকা ছিল, তবে তাদের বাতিল করা সম্ভব নয়, তাদের সংস্কার করতে হবে। এই যে তিনি বললেন যে তাদের বাতিল করা সম্ভব নয়, সংস্কার করতে হবে, বাতিল বলতে উপদেষ্টা মাহফুজ আলম পুলিশ বাহিনী বাতিল বুঝিয়েছেন, নাকি যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বাতিল করা বুঝিয়েছেন, সেটা পরিষ্কার হতে চাই। তিনি আরেকটা কথা বলেছেন যে এমন না যে খুব দ্রুতই নির্বাচন, কিন্তু প্রধান উপদেষ্টা তো দুটি সময়সীমা দিয়েছেন, একটা এই বছরের ডিসেম্বর আর একটি আগামী বছরের জুনের আগে। তো তিনি যে বলেন এমন না যে খুব দ্রুতই নির্বাচন, সেটি বলতে তিনি কি বুঝেছেন সেটাও যদি একটু পরিষ্কার করতেন। না, আমরা তো আমার মনে হয় যে ইলেকশনের নিয়ে যেই কথাবার্তাগুলো হচ্ছে আমরা কিন্তু স্পষ্ট জানিয়েছি যে আমরা কি করতে যাচ্ছি এবং আমরা কিভাবে করবো। আমরা তো 6টা কমিশন করেছিলাম, সেই কমিশনগুলোর রিপোর্ট আমরা এই 15 বেশিরভাগই রিপোর্ট পাবো 15 জানুয়ারিতে। ওই জানুয়ারিতে রিপোর্ট পাওয়ার পরে প্রফেসর ইউনূস নিজে একটা কনসেনসাস কমিশন বিল্ড আপ কমিশন করেছেন, সেটার উনি প্রধান এবং আলী রিয়াজ স্যার এটার ভাইস চেয়ারম্যান। তো ওনারা সবার সাথে কথা বলবেন, কথা বলার পরে পলিটিক্যাল পার্টির সাথে একটা কনসালটেশন হবে। কনসালটেশনের পরিপ্রেক্ষিতে আমরা বুঝবো যে পার্টিগুলো কি কম রিফর্ম চাচ্ছেন না বেশি রিফর্ম চাচ্ছেন। কম যদি রিফর্ম চান, তারা যদি এক্সটেনসিভ রিফর্ম না চান, সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না আরো বেশি চান, কেননা অনেকের মধ্যে এইরকম একটা আশা আছে যে পলিটিক্যাল পার্টিগুলো আসলে অনেক সময় রিফর্মের ক্ষেত্রে ডেলিভার করতে পারেন না, যেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারেন, কেননা তার তো পলিটিক্যাল ব্যাগেজ নাই। তো সেটা আমরা সেই জন্য আমরা আগামী জুনের মধ্যেও এটা একটা ইয়েছে। তো সর্বশেষ পিরিয়ড হচ্ছে জুন 30-এর মধ্যে ইলেকশনটা হবে, সেটা আগেই হোক আর একটু পরেই হোক। জি শফিকুল আলম, এখানে একটা ছোট প্রশ্ন বলি। জুনে তো প্রচন্ড গরম থাকে, আবহাওয়া কিন্তু আমাদের দেশে আবহাওয়ার সাথে নির্বাচনটা অনেকভাবে জড়িত। জুনে এসে সরকার আবার এমন বলবে না তো এই গরমে নির্বাচনটা বরঞ্চ ডিসেম্বরেই করি 2026-এ? আপনি একটু আসতে বলেন, কেননা আমার এখানে মোবাইলে বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে আপনার কথা। জি, আমি শেষ যে প্রশ্নটা করেছি, জুনে তো অনেক গরম থাকে, আমাদের দেশের নির্বাচনের সাথে আবহাওয়ার একটা সম্পর্ক আছে। জুনে গিয়ে সরকার আবার এমন বলবে না তো আমি বুঝেছি যে 2026-এ ডিসেম্বরেই করি, 30 তারিখে হবে বা জুন মাসে হবে তা না। জুনের 30 তারিখটা হচ্ছে কাট অফ পিরিয়ড, তার আগে যে কোনো সময়, সেটা ডিসেম্বর হতে পারে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, যেটা। বাট ওইটাই আমরা দুইটা সম্ভাব্য সময় বলেছি, যে ডিসেম্বরের মধ্যে যদি খুবই বেসিক মিনিমাম রিফর্ম চান সেক্ষেত্রে ডিসেম্বরের মতো হতে পারে, আর যদি না আরো কিছু রিফর্ম আরো 6 মাস দেখা যাক, তাহলে আমরা জুন পর্যন্ত এক্সটেন্ড করা যায়। পুলিশের বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। বর্ষাটা শুরু হয় জুনের সেকেন্ড উইকে, এটা আমার মনে হয় যে বর্ষা শুরু হয় আগ পর্যন্ত তো একটা অনেক স্ট্রেচ, অনেক দিন এক্সটেন্ডেড পিরিয়ড একটা ড্রাই স্পেল থাকে, তো অসুবিধা হয় না। জি, পুলিশের বিষয়টা যদি পরিষ্কার করতেন। তিনি বলেছেন যে গণঅভ্যুত্থানে পুলিশের একটা নেতিবাচক ভূমিকা ছিল, তবে তাদের বাতিল করা সম্ভব নয়। বাতিল বলতে কি তিনি পুলিশকে বাতিল বলেছেন, নাকি যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বাতিল করা বুঝিয়েছেন?
আমি ওই যে আপনার কথাগুলো বারবার ব্রেকআপ হয়ে যায়, আমি একটু বিপদের মধ্যে আছি। জি শফিকুল আলম, তাহলে আমরা একটা বিরতি, আমাদের যদিও রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি, ততক্ষণ আপনার সংযোগটা নিশ্চয়ই ঠিকঠাক হবে। ফিরছি একটু পর। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন বিএনপি ক্ষমতায় না আসলে কে আসবে, বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, কুলাঙ্গারদের, স্বাধীনতা বিরোধীদের দেশে জায়গা হবে না। কে ষড়যন্ত্র করছে? খালেদা জিয়া দেশে নেই, তারেক রহমান অনেক আগে থেকেই দেশে নেই, এটাও কি ষড়যন্ত্রের অংশ নাকি নর্মাল প্রক্রিয়া? এইটা ষড়যন্ত্রের অংশ হওয়ার কোনো কারণ দেখি না, কারণ তারেক রহমান অনেক দিন থেকেই নেই, কিংবা না থাকার পরেও এই গণঅভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়ার মামলাগুলির একটা সুরা হয়েছে, তিনি মুক্তি পেয়েছেন, তিনি সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন, যেটি ফ্যাসিবাদের সময় কল্পনাই করা যেত না, তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। সুতরাং যদি ওই ষড়যন্ত্রই হবে তাহলে তো এই মামলা থেকে অব্যাহতি বা চিকিৎসার সুযোগ এটা তিনি পেতেন না। এক। দুই হলো দেশের বাইরে পাঠানোর জন্য অব্যাহতি আর চিকিৎসার সুযোগ, দেশের বাইরে তো উনি উইলিংলি গেছেন, চিকিৎসার জন্য গেছেন, তারে পাঠানো মানে কি? তিনি যাওয়ার সুযোগ চাচ্ছিলেন, বিএনপি সুযোগ চাচ্ছিল, দেশবাসী চাচ্ছিল উনি সুচিকিৎসা নেওয়ার সুযোগ যেন পান, সেটি আটকে রেখেছিল ফ্যাসিবাদ সরকার। সেই ন্যায়সঙ্গত সুযোগটি তিনি পেয়েছেন এবং বিএনপি সেই সুযোগটা গ্রহণ করেছে। ফখরুল সাহেব বারবার -2 কেন বলেন? -2 এটা একটা তিক্ত অভিজ্ঞতা আছে। আসলে -2 বলা হয় তো, 1/11-এর সময় ছিল -1। -1 মানে কোনো ব্যক্তি না, দল বিএনপিকে মাইনাস করা। যেই ষড়যন্ত্র ছিল সেটা ছিল বিএনপিকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে আরও পোক্তভাবে ক্ষমতায় আনা, সেটা প্রণব মুখার্জির বইতে স্পষ্ট বোঝা যায়। দ্বিতীয় হলো গিয়ে যে তারেক রহমান, যে প্রশ্ন আপনি করেছিলেন, তিনি তো দেশের বাইরে বহু বছর এবং ওইখানে বসে 18 সালে বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়ার পরে ওই দুরবস্থার মধ্যে ফ্যাসিবাদের কালে টপ টু তৃণমূল সব জায়গায় প্রত্যক্ষভাবে যোগাযোগ করে এই দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করে দলকে আরও বেগবান করেছেন, আরও পোক্ত করেছেন। সুতরাং সেটা তখনই করতে পেরেছেন এবং এই ফ্যাসিবাদের বিদায়ের পর তারও কিছু মামলার সুরা হয়েছে। সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ কেন তাহলে বললেন বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে? এই ষড়যন্ত্র আসলে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকেরই নিজস্ব কিছু বক্তব্য কৌশল থাকে। বিএনপিকে না আসতে দেওয়া মানে হচ্ছে বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কবলের দিকে ঠেলে নেওয়ার ষড়যন্ত্র। সেটি কিভাবে দেখেন, বাংলাদেশে গণহত্যা চালিয়ে মাফিয়াতন্ত্রের রানী বলি আমরা যাকে, শেখ হাসিনা, তিনি ইন্ডিয়া চলে গেলেন। বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে আর ইন্ডিয়া তার ভিসা বাড়ায়। তাকে প্রশ্রয় দিয়ে, তার দলের নেতাদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ হিন্দুদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির যে চেষ্টা এবং নানানভাবে হিন্দুদের ভুল পথে চালিত করে মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশকে কালিমাযুক্ত করা, আমেরিকার মানে তখনও প্রেসিডেন্ট হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য পৌঁছানো, এই সমস্ত কিছু ষড়যন্ত্রের অংশ অবশ্যই। এখন বিএনপি যেহেতু বড় দল হিসেবে মনে করে জনগণ ভোট দিতে পারলে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, আর যদি পতিত ফ্যাসিবাদ এবং প্রতিবেশী রাষ্ট্র এবং এই দেশে বিভিন্ন জায়গায় তাদের ঘাপটি মেরে থাকা দোসর প্রশাসনে, পুলিশে, বিভিন্ন বাহিনীতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এখনও তো মানে শিকিয়ানাও দূর করা যায় নাই। এদের সবার সেই ষড়যন্ত্র যদি করে এবং ফ্যাসিবাদকে যদি পুনর্বাসনের চেষ্টা করে, নির্বাচন হতে না দেয়, এমন এক তাদের হাতে পর্যাপ্ত টাকা আছে, প্রচুর কালো টাকা আছে। শুধু শেখ হাসিনা, তার ছেলে, তার বোন রেহানা, তার মেয়ে টিউলিপ, এই 4 জনের পাচারের প্রাথমিক যে ধারণা তাতে 80,000 কোটি টাকা পাচার 2-1টা সেক্টর থেকে। তাদের ভুরি ভুরি এরকম সব নেতারা টাকা পাচার করেছে, দেশে টাকা বিপুল অঙ্কের অবৈধ টাকার মালিক। এই অবৈধ টাকার ব্যবহার এবং তাদের যে এই যে অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা, সেটা তো বসে নেই। তারা কি আপনার মনে হয় যে এত টাকার মালিক হয়ে, এত ক্ষমতা নিয়ে, দেশে বিদেশে এত কানেকশন নিয়ে তারা বসে আছে? সুতরাং তারা তো সেই ষড়যন্ত্রটা করবেই। সেই ষড়যন্ত্রে যদি কোনো ফাঁদ তৈরি হয় এবং এই ছাত্র জনতা,
রাজনৈতিক শক্তি সরকার এদের মধ্যে যদি কোনো দূরত্ব তৈরি হয়, তাহলে ওই ষড়যন্ত্রের বাই প্রোডাক্ট হিসেবে নির্বাচন যদি ভণ্ডুল হয়, তাহলে অবশ্যই তো বিএনপি ক্ষমতায় আসবে না। শান্ত, আপনি যেমন করে বললেন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হতে পারে, বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদের কথা সেটা মনে হচ্ছে না। আমি আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহকে প্রশ্নটা করতে চাই। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা আশা করি সরকারের পক্ষ থেকে। দেশে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে, এর ভবিষ্যৎ ভালো হবে না, নতুন দলটি দুর্বৃত্তদের দলে আনার চেষ্টা করছে। আমার মনে হয় আপনাদেরকে ইঙ্গিত করেছে, আপনারা দলে দুর্বৃত্ত আনার চেষ্টা করছেন। দেখেন, বিএনপি, আমি জানি না কেন, মানে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত বলেছেন যে বিএনপি আসলে ক্ষমতায় আসছে, বা বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, যে কোনো ইলেকশন হলে বিএনপি সামনে আসার কথা। তো বিএনপি যদি এইটা দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাহলে তো বিএনপির মধ্যে এত ভয় বা শঙ্কা থাকা উচিত না, তাদের তো আরও মোর কনফিডেন্ট হওয়া উচিত। আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে গভর্নমেন্ট যখন ফর্ম হলো, এই গণ অভ্যুত্থানের সরকারের পর 4টি মৌলিক প্রশ্নে বিএনপি বাগড়া দিয়েছে। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রশ্নে বিএনপি একেবারেই ডিরেক্ট নো বলেছে। রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বিএনপি ডিরেক্ট নো বলেছে। সংবিধান বাতিলের যে প্রশ্ন এসেছে নতুন সংবিধান প্রণয়ন গণ অভ্যুত্থানের পরে, সেটাতেও বিএনপি নো বলেছে, এবং প্রোক্লেমেশনের ব্যাপারেও বিএনপির পজিশন ডিরেক্টলি নো ছিল। পরবর্তীতে এই মৌলিক সংস্কারের প্রশ্ন, এগুলা একটি গণ অভ্যুত্থানের পরে এত মানুষ জীবন দেওয়ার পরে রাষ্ট্রের যে মৌলিক সংস্কার প্রয়োজন, স্বাগত সাহেব চমৎকারভাবে বলেছেন যে এই একই পুলিশ দিয়ে, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে উনি বলেছেন যে এই একই পুলিশ দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি যে নির্বাচনটি হবে। আপনি দেখেন রিটার্নিং কর্মকর্তা ছিলেন সমস্ত ডিসিরা, তারপরে ইউএনও, সহকারী প্রিজাইডিং অফিসার, এই সমস্ত সরকারি কর্মকর্তা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে তাদের সকলেরই তো জেল হওয়ার কথা। মানে প্রয়োজনীয় রিফর্মগুলো যদি আমাদের করা সম্ভব হইতো 5ই আগস্টের পরে, গভর্নমেন্ট ফর্ম করার পরে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এবং রাতে ভোট করার জন্য এই সমস্ত সরকারি কর্মকর্তার এই মুহূর্তে জেলে থাকার কথা। বাংলাদেশের যে পুলিশ কর্মকর্তারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে হত্যা করেছে এবং মানুষের বুকে গুলি চালিয়েছে, অসংখ্য ভিডিও আছে পুলিশদের ডিরেক্টলি তাদেরকে ট্রেস আউট করে তাদেরকে শাস্তির মুখোমুখি করার কথা ছিল, সেগুলো করা সম্ভব হয় নাই। তার কারণ হচ্ছে বিএনপি কোনো ধরনের সংস্কারকে এন্টারটেইন না করে বরঞ্চ খুব দ্রুত নির্বাচনের দিকে গভর্নমেন্টকে চাপ দিচ্ছে। এখন বিএনপির ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বিএনপির তৃণমূল তার যে এক্সিস্টিং কালচার গত 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে রয়ে গেছে, সেই কালচারের মধ্যেই সে রয়ে গেছে। ফলশ্রুতিতে আপনি দেখেন যে 2000-এর অধিক নেতাকর্মীকে তার বহিষ্কার করতে হচ্ছে চাঁদাবাজির কারণে, টেন্ডারবাজির কারণে, টেম্পো স্ট্যান্ড দখলের কারণে। এই ঘটনাটা ঘটছে, বিএনপি কিন্তু বহিষ্কার করছে, কিন্তু ইতিমধ্যে এই বহিষ্কারের পর আমি একটা প্রশ্ন আপনাকে করে ফেলি, এটা পরে করতে চেয়েছিলাম। বিএনপি তো বহু পুরনো দল, 2000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে, আপনাদের দলটি তো এখনো ফর্ম হয়নি, আপনারা কমিটির 4 জনকে অব্যাহতি দিয়েছেন। আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মাদক সেবন ও চোরা কারবারে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হয় 2টি প্রতিনিধি কমিটির 4 সদস্যকে অব্যাহতি দিতে হয়েছে আপনাদেরকে। তো আপনারা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করছেন, কমিটিতে যাদেরকে স্থান দিচ্ছেন তাদেরকে কিভাবে খোঁজ নিয়ে আসলে কমিটিতে স্থান দিচ্ছেন? মানে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় দুর্বলতা আছে? যে আমরা থানা প্রতিনিধি, যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে আমাদের থানা প্রতিনিধির ঘটনা ঘটেছে। আমরা থানা প্রতিনিধি কমিটিগুলো যেভাবে দিচ্ছি সেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, তিনি অ্যাসাইন থাকেন সেই থানা প্রতিনিধির ক্ষেত্রে, এবং সেখানে একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা যাই, সেই যাচাই বাছাইগুলো হয়। সেই যাচাই বাছাই হওয়ার পরেও আমরা দেখেছি যে বিগত 5 মাসের মধ্যে অনেক আওয়ামী লীগের দোসর তারা কিন্তু ইতিমধ্যে খোলস পাল্টে নানাভাবে বিএনপি হোক, জামাত হোক এবং আমাদের নতুন নাগরিক কমিটি সেখানেও ঢুকে পড়ার চেষ্টা করতেছেন। ফলে এ ব্যাপারে আমরা সজাগ আছি। যখনই আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণ আমাদের সামনে হাজির হচ্ছে, ঠিক তখনই এরা কিন্তু এই নতুন করে 5ই আগস্টের পর চাঁদাবাজি করেছেন বা এই ঘটনা না, ঘটনা হচ্ছে তারা আওয়ামী লীগের দোষর ছিলেন। করলে করতে পারেন না, দল ফর্ম করলে যদি করে সেক্ষেত্রে তো আমরা অবশ্যই আমাদের সেই স্ক্রুটিনি থাকবে এবং তাদেরকে আমরা নিশ্চয়ই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আজ বলেছেন জুলাই আগস্টের রক্তের মধ্য দিয়ে পরিবর্তনের পরে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল এর সাথে যুক্ত হয়েছে। জামায়াতে ইসলামের লোকেরা যখন যেমন রূপ ধরা দরকার তখন তেমন রূপ ধরে। জামায়াতে ইসলাম উগ্রপন্থী দল, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার, এদের ক্ষমা করলে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। বিএনপি চক্রান্তের আলামত দেখছে, আপনারাও এমন কিছু দেখেন কিনা?
না, অবশ্যই পানি ঘোলা হচ্ছে, এবং ঘোলা পানির একটা ইনস্ট্রুমেন্ট হতে যাচ্ছিল ঘোষণাপত্র। আমি যতটুকু বুঝি সরকার কিভাবে ঘোষণাপত্র দেবে, ঘোষণাপত্র তো সরকারের বিরুদ্ধে দেয়া হয়। একটা এক্সিস্টিং কাঠামোর বিরুদ্ধে যখন আপনি বিদ্রোহ করবেন অথবা স্বাধীনতা চাবেন, তখন আপনি একটা ঘোষণাপত্র দেবেন। কেন দেবেন? কারণ আপনি বিদ্যমান সংবিধান, বিদ্যমান কোনো কিছু আপনার নাই। তাহলে আপনার এই আন্দোলনটা কিভাবে চলবে, আপনার সেনাবাহিনী, বিপ্লবী বাহিনী কিভাবে চলবে? একটা ঘোষণাপত্র আছে যেটার উপর হাত থেকে তবে শপথ করবে, যেটা ভাষণ দেওয়া হবে, যেটা 17 এপ্রিল 1971 সালে হয়েছিল, যেটা আমেরিকান ডিক্লারেশনেও হয়েছিল। এখন তো ঘোষণাপত্র কোনো দরকার নাই, দরকার হচ্ছে 50 বছরের পর্যালোচনা। সেটা একটা শ্বেতপত্র হতে পারে, রাজনৈতিক শ্বেতপত্র, কী কী ব্যর্থতা ছিল এবং কী কী ব্যর্থতা থেকে উত্তরণের উপায়। আমি রিয়েল সিনারি যেটা বুঝি, সরকার লম্বা সময় থাকতে চাচ্ছে, নাগরিক সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র, ইনকিলাব মঞ্চ, আরও যত মঞ্চ আছে, মেবি জামাত, তারা সরকারের বেশি থাকাটাতে কমফোর্টেবল। তারা কমফোর্টেবল কারণ এটার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতার যে স্বাদ সেটা তারা পাচ্ছে। তাদের সুপারিশে নিয়োগ হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, তারা প্রোটোকল পাচ্ছে, ভিআইপি দিয়ে বেরোচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। এগুলো তো আনন্দের বিষয়, মজার বিষয়। এখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। অনেক বড় বড় রাজনীতিবিদ পারেনি। সমস্যা হচ্ছে এরপরে কি হবে। এরপরে যখন বিএনপি ভোট হবে, তখন ওই ইলেকশনে গিয়ে এনারা কতজন জয়ী লাভ করবেন। কারণ ওই একই শেয়ালের বাচ্চা তো কুমিরের বাচ্চা শেয়াল বারবার দেখাচ্ছে, কিন্তু ভোট তো একটাই। তো সেখানে গিয়ে যখন প্রবলেমটা হবে, যেমন নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেস থেকে বের হয়ে একটি আলাদা দল করলেন, ব্যাপক সমরে ভোট করলেন, সবগুলো আসনে হেরে গেলেন, এবং সেই জন্য নেতাজির সাথে গান্ধীজি ডিপার্ট হয়ে গেল। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে গান্ধীরা বলতো নেতাজি হচ্ছে তোজোর পাচাতা কুকুর, তোজো হচ্ছে জাপানের সম্রাট। না, ভোটে গেলে এই যে আমাদের সংগ্রাম করা ছাত্ররা, এরা কেমন করবে এটা নিয়ে শঙ্কা আমার মধ্যেই আছে। কারণ আমরা চাই ওরা রাজনীতি, ইলেকট্রাল পলিটিক্সে থাকুক, আমরা চাই ওরা সংসদে আসুক, ওরা আপার হাউসে আসুক, ওরা কমিশনে আসুক, ওরা একটা স্ট্রং ভয়েস হিসাবে সামনের 50 বছর বাংলাদেশ ডিক্টেট করবে। কিন্তু গণতন্ত্র থাকলে সেটা কীভাবে হবে? সেইখানেই তো ঐক্যমত দরকার ছিল, সেইখানেই তো আলোচনা দরকার ছিল, সেখানেই বন্দোবস্ত দরকার ছিল। সেই বন্দোবস্তে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার দাবিও এই ছাত্ররাই দিয়েছে। আওয়ামী লীগকে নিয়ে বুঝলাম আমরা এম্বারেসমেন্ট থাকাটাই খুব নর্মাল, কিন্তু আওয়ামী লীগকে আপনি পুরোপুরি বাদ দিতে পারবেন না, ভোটার সহ বাদ দিতে পারবেন না। আওয়ামী লীগের ভোটারদের ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন কোনো না কোনোভাবে কারো না কারোর মাধ্যমে লাগবে। সেইখানে ঘোষণাপত্র ইজ নাথিং, যে অর্থে সবাই বলছে, ইজ নাথিং বাট এ ইনস্ট্রুমেন্ট অফ সেসেশন হবে, হিস্ট্রিক্যাল সেসেশন, হিস্ট্রির ব্যবচ্ছেদ হবে, হিস্ট্রির র্যাভেজ হবে, বাংলাদেশের ব্যবচ্ছেদ হবে ঘোষণাপত্র করা হলে। এই ঘোষণাপত্রের সরকার যে বলেছে তারা এটাতে ইনভলভ হবে না, মানে ডাইরেক্টলি হবে না। আমি মনে করি এটা লিগাল, কনস্টিটিউশনাল অ্যান্ড লজিক্যাল, এবং এটার মাধ্যমে একটা পার্নিসিয়াসলি হার্ম হয়ে যেত দেশের ঐক্য, যে ঐক্যটা দরকার। যে সরকার বলছে জুন 2026 পর্যন্ত তারা থাকবে, চেষ্টা করবে, সর্বোচ্চ সিলিং দিয়ে দিয়েছে, ওই পর্যন্ত থাকতে গেলে তাদের ঐক্য লাগবে। আজকে বিএনপি যদি হুঙ্কার দেয় 3 মাসের মধ্যে ইলেকশন হতে হবে, এই সরকারের কোনো বিকল্প নেই 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়া ছাড়া। কারণ সেইটাতে ইনডাইরেক্টলি আওয়ামী লীগও সমর্থন জানাবে, আরও অনেক দল সমর্থন জানাবে, এবং সেনাবাহিনীর সাথে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, আপনারাও জানাবেন, আমরাও হয়তো বা সেটা আমাদের পার্টির সিদ্ধান্ত হবে। আমরা 21শে নভেম্বরে সেনাবাহিনীর যে ওয়ার্ম ওয়েলকাম খালেদা জিয়াকে দেখেছি, সেখানে একটা মেসেজ ছিল। খালেদা জিয়া বিদেশে যাওয়ার সময় সেনাপ্রধান দেখা করেছেন, সেখানে মেসেজ ছিল। আর এই দেশের স্ট্যাবিলিটির জন্যও বিএনপি প্রয়োজন। ছাত্ররা রক্ত দিতে পারবে, কিন্তু বিএনপির মতো করে এত বড় সংগঠন তো করতে পারবে না, 2 বছরও পারবে না। তারা অনেকে ভাবছে 2 বছর 1.5 বছর সময় পেলে অনেক কিছু করে ফেলবে। তারা অনেক অসম্ভবকে সম্ভব করতে পেরেছে, কিন্তু সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব না। একটা রাজনৈতিক দল, একটা ম্যাচুরিটি, একজন প্রফেসর, একজন কনসালটেন্ট, একজন সিনিয়র অ্যাডভোকেট, এগুলো তো একদিনে হয় না। সেরকম পলিটিশিয়ানও একদিনে হয় না, সেরকম রাজনৈতিক দলও একদিনে হয় না। দিস বয়েজ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট। তারা তাদের জবটা অসাধারণ করেছে, আরও করবে, কিন্তু কতটুকু করবে, কতটুকু করতে পারবে, কতটুকু দেওয়ার জন্য সব দল একতাবদ্ধ আছে, সেটারও একটু বিচার করতে হবে। জি, শফিকুল আলম, চালের দাম নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন, চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এ সমস্যার সাময়িক, আসলে এমন কোনো আলাদিনের চেরাগ তো নেই যে সুইচ দিলেন আর কালকেই বাজার ঠিক হয়ে যাবে। তবে বাজার স্বাভাবিক রাখতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। আগের কোনো সরকারের হাতেও আমরা আলাদিনের চেরাগ দেখিনি, এখনও দেখছি না, ভবিষ্যতেও দেখব কিনা বুঝতে পারছি না। মানে আলাদিনের চেরাগ না থাকলে আমাদের সবকিছু বেশি দামেই খেতে হবে, বিষয়টা সেই রকম কিনা শফিকুল আলম?
না, উনি কিন্তু যেটা রিয়ালিটি সেই জিনিসটা বলেছেন। আর আপনারা দেখেছেন যে যেহেতু বন্যায় গত বছর ৬টা বন্যা হয়েছিল এবং বন্যার কারণে এবং কিছুটা ভঙ্গুর অর্থনীতি রেখে যাওয়ার কারণে, এবং আপনি জানেন ডলারের দাম ক্রমান্বয়ে পড়ছিল, ফলে ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ার কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এবং অবশ্যই 15 বছরে যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে তারাও সেখানে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। সেই বাস্তবতার থেকে আপনারা যদি এখন জিনিসপত্রের দাম দেখেন, খাদ্য দ্রব্যের যদি দাম দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কমে এসছে। একটা দুইটা পণ্যের দাম এখনো একটু হাই, আলুর দাম একটু হাই, এবং সেই কিছুটা হাই হচ্ছে চালের দামও আমরা দেখছি যে 1-2 টাকা বেড়ে গেছে। এবং সেই জন্য আপনি দেখেন এই যে 2-3 দিন আগে আমাদের ফিনান্স অ্যাডভাইজারের নেতৃত্বে একটা মিটিং হলো, সেখানে উনি অর্ডার দিয়ে দিয়েছেন যে যেখান থেকে পাওয়া যায় চাল এনে আমাদের যে গভর্নমেন্টের যে সাইলোগুলো আছে সেখানে যেন আমরা এটা পূর্ণ করতে পারি, যাতে আমাদের স্টকে কোনো কম না থাকে। স্টকে ভালো থাকা মানে হচ্ছে এটা একটা মার্কেটকে সিগন্যাল দেওয়া যে আমরা যে কোনো ইমার্জেন্সি আমরা মিট করতে পারবো, এবং সেই কাজটা আমরা করছি। এবং আপনি নিশ্চিত থাকেন এই যে রোজা আসছে, জিনিসপত্রের দাম খুব স্টেবল থাকবে। উনি ওনার রিয়ালিটির জায়গাগুলো থেকে যে কথাটা বলেছেন, আমার মনে হয় এখানে তো খুব যে উনি ব্যত্যয় কোনো কিছু বলেছেন সেটা তো না। জি, শফিকুল আলম, রোজার বিষয়ে যে আপনি আশ্বস্ত করেছেন সেটা শুনে ভালো লাগছে। রোজা পর্যন্ত অপেক্ষা করতে চাই, দেখতে চাই কি হচ্ছে। আপনি বন্যার কথা বলাতে একটা জিনিস মনে পড়লো। আপনি আজকে বলেছেন আজকে সংবাদ সম্মেলনে যে বর্ষাকালে চট্টগ্রামে জলাবদ্ধতায় অনেক ভোগান্তিতে পড়তে হয় মানুষকে, তাই এটা নিরসনে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। তিনি কি কেবল চট্টগ্রামের কথাই বলেছেন? দেখেন, চট্টগ্রামের যে বড় চট্টগ্রামের এই জলাবদ্ধতা সবচেয়ে বেশি আপনি ধরেন বৃহৎ পরিসরে প্রচুর মানুষকে এফেক্ট করে। ঢাকায়ও জলাবদ্ধতা হয়, অন্যান্য কিছু শহরে আমরা দেখি যে এখন জলাবদ্ধতা হচ্ছে। আপনি জানেন আমরা খুব যেগুলো আমাদের আগে ওয়াটারওয়েজ ছিল, ওয়াটার আর্টারি যেগুলো ছিল, ক্যানেলগুলো ছিল, বেশিরভাগই মানুষ দখল করে ফেলেছে, এবং এই দখলটা গত 15 বছরে সবচেয়ে বেশি হয়েছে। চিটাগাংয়ে 77টা খাল ছিল, তার মধ্যে 21টা দখল হয়ে গেছে, এবং 21টারও আর বাকি যেগুলো আছে তার মধ্যে 43টা ধুকে চলছে আর কি। তো এই পুরো চিটাগাংয়ের বাস্তবতাটা আমরা আগে দেখছি, যেহেতু এটা আমাদের খুবই কমার্শিয়াল ক্যাপিটাল, ওর মধ্যে দিয়ে আমাদের সমস্ত আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট হয়, আমরা $110 বিলিয়ন এক্সপোর্ট ইম্পোর্ট করি, এই পুরোটা চিটাগাং পোর্টে তার 95% চিটাগাং পোর্ট দিয়ে যায়। ফলে এটা আমাদের কমার্শিয়ালি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই জায়গাটা আমরা কাজ করছি এবং উনি ওইটার জন্য নির্দেশ দিয়েছেন। জি, শফিকুল আলম, চিটাগাং অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা ওই এলাকার, তাছাড়া নতুন সরকারের অনেকেই ওই এলাকার, সেই জন্য কিনা তিনি চট্টগ্রামের কথা বলেছেন কিনা সেটাও আপনার কাছে একটু বুঝতে চেয়েছি। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আদলে বিতর্কে অংশ নিয়েছেন। এবি পার্টি চেয়ারম্যান পদের 3 প্রার্থী। কেন প্রার্থী হয়েছে, নির্বাচিত হতে পারলে কি করবেন, ফল মেনে নেবেন কিনা, এসব প্রশ্নের জবাব দেন প্রার্থীরা। কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বিতর্ক অনলাইনে সরাসরি সম্প্রচারও হয়েছে, আমরা দেখেছি। মানে দলের মধ্যে এমন গণতান্ত্রিক চর্চা নাকি পরিবারতন্ত্র, কোনটা বিএনপির কাছে বেশি পছন্দ? একই প্রশ্ন কিন্তু শামীম পাটোয়ারির জন্য, সময় খুব কম। আমি গঠনতন্ত্র আছে, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র মেনে তারা তাদের মতো দল চালাবে। এবি পার্টি যে স্টাইলে চালাচ্ছে, নতুন নাগরিক কমিটি আসবে, তারা তাদের মতো চালাবে। যদি মানুষ মনে করে যে বিএনপির যে স্টাইলে চলছে, বেগম খালেদা জিয়াকে অভিভাবক মেনে, তারেক রহমানকে তার পুত্র, তারপরও তাকে নেতা মেনে বিএনপি যেভাবে চালাচ্ছে এটা দেশবাসী গ্রহণ করছে না, ভোটের রায়ের মাধ্যমে জবাব দিবে। আবার যদি মনে করে যে এবি পার্টি বা নাগরিক কমিটি বা অন্যান্য যারা তারা এইভাবে আগাচ্ছে ডিবেট করে, এটাকে গ্রহণ করে সেই দিকে, এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে ভোট। জি জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমন সাহস জাতীয় পার্টি করতে পারবে কিনা পরিবারতন্ত্র বাদ দিয়ে এরকম ডিবেটের আয়োজন? আমি তো এরশাদ পরিবারের আত্মীয় না, বাট আমি তো পার্টির খুব উঁচু লেভেলে খুব কম সময় চলে গেছি। সো যোগ্যতার বিচার সব পার্টিতেই হয়। দেখুন, একটা বড় সমস্যায় সরকার আছে। এক লাইনে শেষ করলে আমি যেটা বলবো যে এই যে 15 অ্যামেন্ডমেন্টের বাতিলের যে রায় হলো, এই রায়ের পরে কিন্তু সরকারের একটা স্ট্রাকচারাল ধাক্কা আসতে পারে এবং সরকারের স্থিতিশীলতাও একটা সমস্যা আসবে। আর সংস্কারের ব্যাপারে হিজবুল্লাহ সাহেব বললেন, খুবই ভালো বলেন, আমি খুবই গর্ববোধ করি। 150 দিনে সরকার কোনো সংস্কার করতে পারেনি।
এরকম একটি ক্রাইসিস মোমেন্টে 150 মিনিট যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে 150 দিনের সংস্কার না করার দায় সরকার নিতে হবে। এবং অনেকেই মনে করে যেহেতু 150 দিনে পারেনি, তাহলে 1500 দিনেও সংস্কার করতে পারবে না। এই যে সংস্কারের ক্ষেত্রে ল্যাথার্জিক একটা অ্যাটিটিউড সরকারের প্রথম থেকে ছিল, এটা অনেক ক্ষেত্রেই আত্মবিশ্বাস নষ্ট করে ফেলেছে। একটা লাইন, অনুষ্ঠানের সময় শেষ, প্লিজ একটা লাইনে কোনো কিছু বলতে চাইলে লাস্ট কমেন্ট। আচ্ছা, সরকারের সংস্কার 150 দিনে পারেনি, 1500 দিনেও পারবে না, এর সাথে আমি একমত না। বরং আমি বলতে চাই যে এই 15 জানুয়ারি থেকেই অলরেডি সংস্কারের রিপোর্টগুলো আসা শুরু করবে। ফলে আমি মনে করি যে এই সংস্কারের প্রয়োজনীয় সময় সরকারকে দেওয়া উচিত। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে রাজনীতির আলোচনার সাথেই থাকবেন।